শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আলাদিনের চেরাগ পাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের 7 দিন করে 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর তুরাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। ঢাকা মহানগর হাকিম শহীদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে সিএমএম কোর্টে তোলা হয় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেককে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই রিমান্ড জরুরি। তবে মালেকের রিমান্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। তাদের অভিযোগ, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অমান্য করেছে র্যাব। কামারপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর গতকাল র্যাব জানায়, অবৈধভাবে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক। বিশেষ করে বদলি বাণিজ্যের কথা স্বীকার করেছেন মালিক। আরও কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটনের দরকার। ন্যায় বিচারের স্বার্থে আমরা বলেছি যে তাকে যে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে, এটা 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হোক, এবং আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ডই মঞ্জুর করেছে। 2টি মামলায় 14 দিন, 2 মামলায় 40 দিন। ওনাকে টোটালি র্যাব বিক্রিমাস করেছে। এই ধরনের কোনো ঘটনার সাথে উনি জড়িত না এবং এই ধরনের কোনো আলামত উদ্ধার হয় নাই। রিমান্ড যে মঞ্জুর করেছে, এটা আদর্শের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই, যারাই দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। তিনি বলেন, সাবেক মহাপরিচালকের গাড়ি চালক এখনও কেন বরখাস্ত হয়নি তা জানতে চাওয়া হবে। এটা আমি আজকে পত্রিকায় দেখলাম, বাংলাদেশ প্রতিদিনে পত্রিকাটাতে দেখলাম, সীমাহীন দুর্নীতি কি যেন একটা শিরোনাম দেখলাম। এগুলো আমার মনে হয়তো যে আমাদের যে স্পার যে প্রসিডিওর যে নিয়ম আছে, এই নিয়মে তো উনি ছাড় পাওয়ার কোনো সুযোগ এখানে নাই। সম্পদ ও নিজের নিরাপত্তার জন্য অবৈধ অস্ত্র রাখার কথা স্বীকার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক। বিকেল এক সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। বলেন, মালেকের আয় ও ব্যয়ের মধ্যে যথেষ্ট অসামঞ্জস্য রয়েছে। তার জীবনযাপন রীতিমতো বিস্ময়কর বলেও জানান তিনি। অস্ত্র এবং গোলাবারুদ রাখার দায়ে, পাশাপাশি জাল টাকা রাখার জন্য, অর্থাৎ ফৌজদারি আইনের লঙ্ঘনের পরিপ্রেক্ষিতেই র্যাব তাকে গ্রেফতার করেছে। আব্দুল মালেকের আয়ের সঙ্গে তার জীবন ধারণ বা তার ব্যয়ের সঙ্গতির বিস্তর ফারাক। তার যে বিপুল পরিমাণ বিত্ত বৈভবের কথা আমরা ইতিমধ্যে জেনেছি, যার পরিমাণ 100 কোটি টাকারও বেশি। দেশে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও 40 জন। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1705 জন কোভিড রোগী। এ নিয়ে দেশে এ পর্যন্ত মারা গেছেন 4979 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,053টি। মোট শনাক্ত সংখ্যা এখন 3,50,621 জন। আর এই সময় সুস্থ হয়েছেন 2,152 জন। সব মিলিয়ে পর্যন্ত সুস্থ হয়েছেন 2,58,717 জন। শীতে করোনার দ্বিতীয় দফা সংক্রমণ বাড়তে পারে, সেই আশঙ্কা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে মেডিকেল শিক্ষায় গবেষণা ও উচ্চশিক্ষার মান উন্নয়নে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ সময় করোনা মহামারীর সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় মন্ত্রিসভায়। পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মাস্কের ব্যবহারে আরও সতর্ক হতে হবে। যত মসজিদ আছে গ্রামে গঞ্জে, যাদের মাইক থাকুক আর না থাকুক, অন্তত জোহরের নামাজের সময় এবং মাগরিবের নামাজের সময় যেন তারা অ্যানাউন্স করে দেয় যে মাস্ক পরা অবশ্য, এবং এটা রাষ্ট্রীয় একটা নির্দেশ এবং এটা কল্যাণকর একটা নির্দেশ, এটা মানাও আমাদের জন্য অবশ্য করণীয়। নোয়াখালীতে বর্জ্য পানিতে করোনা ভাইরাসের উপস্থিতি পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। কোনো এলাকায় প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতির মাত্রা নির্ণয়ে এ ধরনের পরিবেশগত পরীক্ষা জরুরি বলছেন বিজ্ঞানীরা।
বর্জ্য পানির মাধ্যমে ভাইরাসটি ছড়ায় কিনা তা জানতে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন বলে মনে করেন গবেষকরা। ভাইরাসটা পুরোপুরি ছড়িয়ে আছে, তো সে ডাইলিউট অবস্থায় আছে, সেটাকে আমরা কনসেন্ট্রেট করি। এটা একটা স্পেশাল মেথড, পিইজি কনসেন্ট্রেটেড মেথড আমরা ইউজ করি। তার পরবর্তীতে আমরা কিট ব্যবহার করি। 1 লাখ মানুষকে টেস্ট করাতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের 1 লাখ মানুষকে টেস্ট করাতে হচ্ছে। কিন্তু আমরা যদি সেখানকার বর্জ্য পানি নিয়ে টেস্ট করি, তাহলে দেখবো যে সেখানে কয়েকটা স্যাম্পলিং করি আমরা বলে দিতে পারি যে এই এলাকায় করোনার উপস্থিতি আছে না নেই। এই কারণে আমাদের স্টাডিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত এরকম গবেষণা আসেনি যে ওয়েস্ট ওয়াটার মাধ্যমে কি ছড়াচ্ছে কিনা, এটা দেখা হয়নি। তো আশা করি আমাদের এই গবেষণা মাধ্যমে আমরা ফার্দার আরও জানতে পারবো যে এটা স্প্রেডিংটা হচ্ছে কিনা। এটা শুধু আইসোলেশন সেন্টারের আশেপাশে করা হয়েছে, কিন্তু আইসোলেশন সেন্টারে মেবি 10% পেশেন্ট থাকে, বাকি 90% বিভিন্ন বাসায় থাকে। বাসায় যে সমস্ত কোভিড পেশেন্ট রয়ে গেছে তাদের ওয়েস্টগুলো, তাদের বর্জ্যগুলো কোন জায়গায় যাচ্ছে, সেখানে করোনা কি পরিমাণে উপস্থিতি আছে সেটা আমাদেরকে এখন খুঁজে বের করার জন্য এই প্রজেক্টটাকে অত্যন্ত বড় আকারে করে সরকারি সহযোগিতা নিয়ে আমাদের এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারত থেকে আসা পেঁয়াজের চালানের অর্ধেকই ছিল পচা। যেগুলো তুলনামূলক ভালো ছিল সেগুলোতেও পচন ধরেছে। ব্যবসায়ীরা পচা পেঁয়াজ বাছাই করে ফেলে দিচ্ছেন। এখনও একটু ভালো থাকা পেঁয়াজগুলো কম দামে নেয়ারও ক্রেতা নেই। ব্যবসায়ীরা জানান নষ্টের পথে থাকা পেঁয়াজ কেজি 5 থেকে 8 টাকায় বিক্রি হচ্ছে, আর যেগুলো একটু ভালো বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। এদিকে আজ হিলি, ভুমরা বা সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে কোনো চালান ঢোকেনি। আর বন্ধ হয়ে আবার পেঁয়াজ রপ্তানি শুরুর পর বেনাপোল বন্দর দিয়ে কোনো চালান আসেনি দেশে। পোচা পেঁয়াজের জন্য এখানে গ্যাস গন্ধ টেকা যাচ্ছে না। যেগুলো ভালো এগুলো আছে 40 থেকে 50 টাকা বিক্রি করা হচ্ছে, আর এই যেগুলো পচে গেছে কিংবা ছাল কাটা আছে এগুলো 25 টাকা 20 টাকা এরকম। এই পেঁয়াজ এখন ধরুন কম দামে বেচতে এসে বেশি দামে বেচা যাবে না, তো নষ্ট পেঁয়াজ। কোনো পণ্যের দাম বাড়লেই নড়ে চড়ে বসে সবাই। জোরদার হয় বাজার অভিযান। তৃপ্তির ঢেকুর তোলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়। অর্থাৎ বাজার তদারকির মাধ্যমে অসৎ ব্যবসায়ীদের বার্তা দেয় সরকার। কিন্তু শুধু অভিযান পরিচালনা করে কি বাজার নিয়ন্ত্রণ সম্ভব? দাম বাড়ানোর নেপথ্যের কুশীলবদের ধরার দাবি ব্যবসায়ীদের। আর অভিযানে সুফল দেখছেন বাণিজ্য মন্ত্রী। হেরা বলছে যে টোকনে চলবি নয়, আপনার পাকা স্লিপ লাগবে আড়তের। আচ্ছা, পাকা স্লিপের সাথে আবার কার্বন লাগবে। এখন আমাদের তো ক্যাশ টেবিল নাই, তো কার্বন কোথায় রাখবে? কার এলসি আছে, কার এলসি লাইনে ছিল, কার মাল মার্কেটে ছিল, তাদেরকে যে জিজ্ঞেস করুক। ধরুক রাস্তাঘাটে দোকানপাটে বসে ব্যবসা করতেছি, মানে লাত্তি উষ্টা আমরাই খাইতেছি, আমরাই জরিমানা গুনতেছি, আর যারা কামানোর তারা ঠিকই কামাই গেছে। পাইকারি ব্যবসা যেখানে হয়, অর্থাৎ আমদানিকারকরা যেখানে পণ্যটা বিক্রি করে, আমরা তো যার পজিশনে পাবো, ওরা বলে যে আমাদের কাছে কাগজ নাই। আমি নো, বিষয় হলো কাগজ ছাড়া কোনো পণ্য অবৈধ পণ্য। অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার দিকে নজর দিয়েছে, তখন কিন্তু আমাদের অভিযান স্বাভাবিকের চেয়ে জোরদার করি। জরিমানা করলে ভয় থাকে যে স্বাভাবিকভাবে অন্য জায়গায় কিছুটা প্রভাব পড়ে। 100% সফল পাওয়া সত্যিই কঠিন। তারপরেও তো এছাড়া তো আমাদের নন কোনো পথ নাই, চেষ্টা চাপ দেওয়া ছাড়া। হিলি বন্দর দিয়ে আসা পচা পেঁয়াজের চালান গ্রহণে ভারতের ব্যবসায়ীদের কাছে আপত্তি জানিয়েছে বাংলাদেশের আমদানিকারকরা। এসব পেঁয়াজ কিনতে আগ্রহী নয় পাইকাররা, আর বিক্রি করতে না পারায় ব্যবসায়ীরা লোকসানে। পেঁয়াজের বাজার অস্থিরতার জন্য পরস্পরকে দুষছে আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। গন্তব্যস্থল কোথাও খুঁজে পাচ্ছি না, আর এই পেঁয়াজটা কোথায় বেচবো? পচা পেঁয়াজ কে খাবে? আমার দেখা মতে গাড়ির যে দুটো গাড়ি ঢুকেছে, দুটো গাড়ির অর্ধেকেরও বেশি অংশ পেঁয়াজ পচা বের হবে, গন্ধ। আপনারা সাংবাদিক যারা দেখলেন, বেশিরভাগ পেঁয়াজ পচে গেছে। কিছু কিছু বড় বড় মহল মালটাকে আটকে রাখে, দামটাকে ইচ্ছা করে বাড়ানোর বুদ্ধি করতেছে। মোকাম থেকে আমরা বেশি দামে কিনতেছি, এখানে নিয়ে এসে 2-1 টাকা লাভে বিক্রয় করতেছি পেঁয়াজ। এটা সম্পূর্ণ তাদের কারসাজি। ওরা পর্যাপ্ত পরিমাণ মজুদ রেখেছে, তারপরে ওরা দামে কমে দিচ্ছে না। এখানে দেশে বড় পরিসরে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। প্রাথমিকভাবে 50,000 টন আমদানির পরিকল্পনা প্রতিষ্ঠানটির। আগামী মাস থেকেই দেশের বাজারে ঢুকবে এসব পেঁয়াজ, বিক্রি হবে টিসিবির মাধ্যমে।
এর মধ্যে নেদারল্যান্ডসের বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে 20,000 টন আমদানির জন্য এলসি খোলা হয়েছে। মিশর, তুরস্ক থেকেও আনার উদ্যোগ নিচ্ছে তারা। আমাদের তো স্টেপ হলো 50,000 টন। তো 50,000 টনের ভিতরে আমরা ইনিশিয়ালি যেহেতু 20,000 টন করছি, তো 20,000 টন একসাথে হবে না মনে করেন, যখন যা প্রতি সপ্তাহে শিপমেন্ট হওয়া শুরু করবে। তো যদি তাই হয়, ফার্স্ট অক্টোবর যদি যেটা শিপমেন্ট হবে, তা লাস্ট অক্টোবর মানে এন্ড অক্টোবরে মাল ঢুকে যাবে। যেহেতু আমাদের পার্সোনাল কোনো যেহেতু এটা নন ট্রেডিং, কারণ ট্রেডিংয়ের কোনো আমাদের স্কোপ এখানে নেই। তো স্বাভাবিক নন ট্রেডিং যেহেতু এখানে প্রাইসিং করা বা বাইরে লোকাল মার্কেটে মাল বিক্রি করা কেন, গভর্নমেন্ট যেভাবে বলে সেভাবে আমরা মাল বিক্রি করবে। ওনারা যদি বলে টিসিবিকে দিতে টিসিবিকে দেবে, এবং এখন পর্যন্ত টিসিবিকেই দেওয়ারই কথা হচ্ছে। সরকারেরও একটু এখানে সহযোগিতা লাগবে, তাহলে ইনশাল্লাহ ভারত আমাদেরকে পেঁয়াজ না দিলেও আমাদের কোনো সমস্যা হবে না। বিভিন্ন দেশ থেকে, কারণ গতবার সবার চোখ খুলে গেছে, বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসবে, এবং পেঁয়াজ আসলে আমাদের এখানে আর সংকট হবে না। ভুয়া ঠিকানা আর স্বজন বানিয়ে সীমান্তবর্তী এলাকায় নানা কৌশলে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছেন মিয়ানমার ফেরত অনেক রোহিঙ্গা। কৌশল ধরতে ব্যর্থ প্রশাসন, জনপ্রতিনিধি কিংবা গোয়েন্দা সংস্থাও। বান্দরবানের 13 রোহিঙ্গাকে প্রশাসন শনাক্তের পর তাদের এনআইডি বাতিলের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তবে সার্ভারে এখনও কারো কারো পরিচয়পত্র মিলছে। আমি তো স্যার হনসেলে নাই, আমার তো হনসেলে নাই এর নামে। কেমন ভোটার এসে আমি তো জানি না। আসার পরে 1.5 মাস পরে এই যে বুলু মেম্বার আছে না, বুলু মেম্বার একটা নোটিশ পাস হয়েছে আমার বাড়ি। দেখি আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার তখন আমি নামের ছেলে নাই। জামাইয়া হয়ে গেছে, আমি হনে দিনে পর্যায়ক্রমে সাবেক চেয়ারম্যান থেকে সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, জাগার খতিয়ান অ্যামেন্ডমেন্ট থেকে নিয়ে জাগার খতিয়ান পর্যন্ত সিজন করে দিচ্ছে না, তারা একদম সেটেল। কমিটির সবাই আমরা তাদের যে সকল দলিলাদি সংযুক্ত করা হয়েছে, সে সকল দলিলাদি আমরা যাচাই বাছাই করি। যিনি ভোটার হবেন তার আমরা সাক্ষাৎকার নেই, ফিজিক্যালি সাক্ষাৎকার, এবং আমরা জনপ্রতিনিধিদের সেক্ষেত্রে মতামত নেই। করোনা ভ্যাকসিনের ন্যায্য ও যৌক্তিক বন্টন নিশ্চিত করার প্রস্তাব জাতিসংঘে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন সরকার প্রধান। মঙ্গলবার ভোর 4টায় উদ্বোধনী আয়োজনের আগেই ধারণ করা বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে আগের অবস্থানে অনড় বাংলাদেশ। প্রধানমন্ত্রী ঘোষিত 5 দফা বাস্তবায়নে জাতিসংঘ সব বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাইবে বাংলাদেশ। 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের মূল অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এছাড়া জলবায়ু পরিবর্তন, কোভিড পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখার কথা রয়েছে তার। আগামীতে কি করলে পরে আমরা এই প্রসেসের আপনার সাফল্যটা দেখতে পারি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই সেইখানে তুলে ধরবে। যখন ভ্যাকসিনটা বের হবে, সেই ভ্যাকসিনটা যাতে ডিসক্রিমিনেটেড ওয়েতে বিলি বন্টন না হয়, সবার আপনার এটাতে কোনো রকম বৈষম্য না হয়, সেইটা আমরা ওখানে দাবি তুলেছি এবং গ্রহণ করেছে। বিশ্বব্যাপী আবারও প্রকাশ পেল ধনকুবের দুর্নীতিবাজদের অর্থ পাচার কেলেঙ্কারি। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নজরদারি সংস্থা ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক ফিনসেন এবার তথ্য ফাঁস করল, যার ভিত্তিতে 2,500-এর বেশি নথির নামকরণ হয় ফিনসেন ফাইলস। দাবি, ডাচ ব্যাংক, জেপি মর্গান, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি যুক্ত অনৈতিক কার্যক্রম। ব্যাংকগুলোর সহায়তায় 2000 থেকে 2017 সাল পর্যন্ত গোপনে 2100-র বেশি সন্দেহজনক আর্থিক লেনদেন হয়। তালিকায় রয়েছে বাংলাদেশের 3টি ব্যাংকও। পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে উত্তপ্ত যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক। ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে যুক্তরাষ্ট্রকে মোক্ষম জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানি প্রেসিডেন্টের। ওয়াশিংটনের একতরফা আচরণে সমর্থন না দেয়ায় রাশিয়া, চীন সহ নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। অবশ্য জাতিসংঘকে অগ্রাহ্য করেই নিষেধাজ্ঞার তালিকা প্রস্তুত করেছে ওয়াশিংটন। ইরানের সাথে অস্ত্র বেচা কেনায় জড়িত এমন 2 ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে গিয়ে নিষেধাজ্ঞা কার্যকরে বল প্রয়োগের পরিণতি ভালো হবে না। আমাদের তরফ থেকে মোক্ষম জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্রকে। তাদের অযৌক্তিক আচরণের বিরুদ্ধে দাঁড়ানোয় রাশিয়া ও চীনকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। ইউরোপীয় দেশগুলো সহ নিরাপত্তা পরিষদের বাকি সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা। ওনারা যদি পরমাণু চুক্তির শর্ত পূরণ করে, আমরা আবার আলোচনায় বসতে পারি। সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদতদাতা ইরান। তাদের অস্ত্র বেচাকেনার সুযোগ দেওয়া গ্রহণযোগ্য নয়। তাই নিষেধাজ্ঞা পুনর্বহাল জরুরি, আর এটা পুরো অঞ্চলের জন্যই ভালো হবে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য।
বিশ্বজুড়ে 9,65,000-এর কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। 24 ঘন্টায় মারা গেছেন 4,000-এর মতো মানুষ। 3.25 লাখের মতো নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে মোট সংক্রমিতের সংখ্যা 3,12,00,000-এর ওপর। দৈনিক মৃত্যু আর সংক্রমণ শনাক্তে এখনও শীর্ষে ভারত। রোববারও দেশটিতে 1100-র বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়। মোট প্রাণহানি 88,000-এর মতো। করোনা ভাইরাসের দ্বিতীয় সর্বোচ্চ 455 জনের মৃত্যু দেখল মেক্সিকো। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে অনেকটাই কমে এসেছে দৈনিক প্রাণহানির সংখ্যা। ভারতের নিজস্ব উদ্ভাবিত করোনা টেস্টিং কিট ফেলুদার অনুমোদন দিল দেশটির জাতীয় ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান DCGI। ফলে রোববার থেকে বাণিজ্যিকভাবে এটি ব্যবহার করা যাবে। RT-PCR পরীক্ষায় যেখানে বেসরকারি ল্যাবগুলোয় 4,500 রুপি লাগে, সেখানে ফেলুদা টেস্টের খরচ মাত্র 500 রুপি। আর কয়েক মিনিটের মধ্যেই শতভাগ নিখুঁত ফলাফল দেয় কিটটি। করোনা প্রতিরোধে সতর্কতামূলক সব বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে নিউজিল্যান্ড থেকে, যা কার্যকর হবে সোমবার রাত থেকেই। তবে সবচেয়ে বড় শহর অকল্যান্ডে আরও 16 দিন থাকবে কিছু কড়াকড়ি। আইন প্রণেতাদের সাথে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। বেশ কিছুদিন ধরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এই সিদ্ধান্ত নিল কিউই সরকার। শ্রীলঙ্কা সিরিজ ঘিরে আবাসিক ক্যাম্প শুরু করলেও ধোঁয়াশা যেন কাটছেই না। লঙ্কান গণমাধ্যম বলছে দেশটিতে পৌঁছে 14 দিনের কোয়ারেন্টাইনই করতে হবে টাইগার ক্রিকেটারদের। কোয়ারেন্টাইন নিয়ে যখন অনিশ্চিত সিরিজের ভাগ্য, তখন দফায় দফায় স্বাস্থ্য অধিদপ্তরের সাথে বৈঠক করে লঙ্কান ক্রিকেট বোর্ড। খবর আসে 2 ভাগে বাংলাদেশে 7 দিন আর শ্রীলঙ্কায় 7 দিনের কোয়ারেন্টাইন করতে হবে। সেই হিসেবে জৈব নিরাপত্তা বলয়ে হোটেলে ওঠা টাইগারদের 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা। কিন্তু দেশটির কোভিড টাস্ক ফোর্স কোনো ছাড় দিতে নাকি রাজি নয়। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে ধোঁয়াশা থাকলেও অনুশীলন থেমে নেই টাইগারদের। ভেতরে বল ঢোকানোর মতো কৌশল আয়ত্ত করে 3 ফরম্যাটে থিতু হতে চান মোস্তাফিজুর রহমান। আর আজ দ্বিতীয় দিনের মতো মিরপুর স্কিল ট্রেনিং ক্যাম্পে যোগ দেন ক্রিকেটাররা। ছিলেন তামিম, মুশফিক সহ 16 ক্রিকেটার। 2 জনের করোনা উপসর্গ থাকায় আপাতত আইসোলেশনে আছেন 10 ক্রিকেটার। একাডেমি মাঠে আলাদা অনুশীলন করেছেন কয়েকজন। পুনরায় কোভিড টেস্টের পর তারা যোগ দেবেন ক্যাম্পে। শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষে 7 দিনের ক্যাম্পের জন্য স্থানীয় হোটেলে উঠেছে পুরো দল। ক্রিকেটার থেকে শুরু করে হোটেল কর্মচারী সবাই থাকছেন আলাদা। 7 দিনের ক্যাম্প চলাকালীন পরিবারের সাথেও দেখা করতে পারবেন না তাসকিন, সাইফুদ্দিনরা। এর মাঝে আরও 2 বার করোনা টেস্ট করানো হবে সব। আমি তো চাই সব ফরম্যাটে খেলতে। এখন আমি চেষ্টা করতেছি যে কি কাজগুলো করলে আপনার ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন, কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে যেন রেগুলার হইতে পারি। আরও কাজ করা লাগবে। ইনশাল্লাহ ভালোভাবে কাজ করতে পারলে ভিতরে ঢোকাটা তাড়াতাড়ি আসবে ইনসুইংটা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর খবর। নাটকীয় ম্যাচে সুপার ওভারে কিংস 11 পাঞ্জাবকে হারিয়ে আসর শুরু করলো দিল্লি ক্যাপিটালস। দিল্লির করা 8 উইকেট 157 রানের জবাবে পাঞ্জাবও তাদের নির্ধারিত ওভারে করে 157 রান। দিল্লির ইনিংসে স্টোইনিসের 53 আর আইয়ার করেন 39 রান। জবাবে মায়াঙ্ক আগারওয়ালের 89 রানের ইনিংসে শেষ পর্যন্ত ম্যাচের দাপট ছিল পাঞ্জাবের। তবে শেষ 2 বলে 2 উইকেট নিয়ে ম্যাচ টাই করে দেন ব্যাট হাতে দাপট দেখানো স্টোইনিস। সুপার ওভারে পাঞ্জাব 2 রান করে নির্ধারিত 2 উইকেট হারিয়ে ফেলে। 3 রানের সহজ লক্ষ্য 3 বলই করতে যায় দিল্লি। দেশের বাইরে চিকিৎসার জন্য খালেদা জিয়ার সাজা স্থগিতের শর্ত শিথিল করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জিয়াউর রহমানের সমাধিতে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির সদস্যদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এই সময় নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, তার সুচিকিৎসা প্রয়োজন। বিএনপি চেয়ারপারসনের মুক্তি নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। এদিকে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই কাউন্সিল করবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এই নিষেধাজ্ঞাটা শিথিল করা হোক, যেন তিনি একান্তই প্রয়োজন হলে উনি যদি মনে করেন যে তার চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার, উনি যাতে যেতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন।
জানান নারী ও শিশু নির্যাতন দমন আইনের 30 ধারায় মামলা করা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে 6 জনকে। 1 নম্বর আসামি ভিপি নূরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বাকি 5 জন সহযোগিতা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়। রোববার রাত 12:30টায় রাজধানীর লালবাগ থানায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামি 6 জন। ভিকটিম যিনি ভিকটিম 1 নম্বর যে আসামি আছে তার বিরুদ্ধে রেপের অভিযোগ আছে এবং অন্যান্য যারা আসামি আছে তারা তার সহযোগী হিসেবে কাজ করেছে। তো পুলিশ মামলাটা গ্রহণ করার পরে সেটা তদন্ত করছে। তদন্ত করে প্রয়োজনে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা পুলিশ নেবে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারে স্কুল ছাত্রীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বখাটে মিজানুরকে আসামি করে সকালে সাভার মডেল থানায় মামলাটি করে নিহত নীলা রায়ের পরিবার। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বখাটে মিজানুর প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল নীলাকে। গতরাতে স্থানীয় এক হাসপাতাল থেকে ফেরার পথে নীলা ও তার ভাইয়ের পথরোধ করে মিজান। ভাইকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলাকে 5 থেকে 6 বার ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজান। পরে তাকে উদ্ধারের পর এনাম মেডিকেলে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নীলার মৃত্যু হয়। এখনও অভিযুক্ত মিজানকে আটক করতে পারেনি পুলিশ। আমার মেয়েকে অনেকদিন যাবত ডিস্টার্ব করতেছে, ওর মাকে অনেকবার জানানো হয়েছে, এটার কোনো ব্যবস্থা নেয় নাই। তারপরে শুধু খালি হুমকি দিচ্ছে, বলে তুমি যদি না বের হও তোমাকে মেরে ফেলবো। রাস্তায় কিছুক্ষণ আগানোর পর দেখেছে যে আমার বোন রক্তাক্ত অবস্থায়। গার্জেনরা আর কি ওই হাসপাতালের দিকে যাইতে হয়। অ্যাটাক করার কারণে তার গলার নিচে দাগ আছে। পরে প্রথমে প্রাইমারি হাসপাতালে, পরে আমার মেডিকেলে নিয়ে গেলে অ্যাটাক করতে হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সপ্তাহখানেক আগে এই ঘটনা ঘটলেও তা গোপন করার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত 3 সেপ্টেম্বর জ্বর ও শরীরে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় ওই তরুণী। স্বজনরা জানান 11 সেপ্টেম্বর রাতে মেয়েকে বেডে না পেয়ে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে বারান্দায় অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। এ সময় তার রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালের ডাক্তার ও নার্সরা তরুণীকে অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পরে তরুণী পরিবারকে জানায় এক যুবক বেড থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে। অভিযোগ তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় এখনো মামলা হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি না দেওয়ায় সৌদি আরবের সাথে বাণিজ্যিক সব ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। এতে সৌদিগামী যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। সৌদি এয়ারলাইন্সের টিকিট কাউন্টারগুলোতে ভিড় করেন প্রবাসী শ্রমিকরা। তারা অভিযোগ করেন অনেকেরই এই মাসে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। সময় মতো সৌদি যেতে না পারলে শেষ হয়ে যাবে চাকরির অনুমতিপত্র, আকামার মেয়াদও। টিকিট পাওয়া না পাওয়ার শঙ্কার মধ্যে আবারও অনিশ্চয়তায় পড়ল 2 দেশের ফ্লাইট চালুর বিষয়টি। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি না দেয় সৌদি আরবের সাথে বাণিজ্যিক সব ফ্লাইট বাতিল করা হচ্ছে। তবে চালু থাকবে ঢাকা সৌদি চার্টার্ড ফ্লাইট। আমাদের ভিসার মেয়াদ আছে 30 তারিখ তমাত। এই 30 তারিখ ভিতরে যদি আমরা না যাইতে পারি বিদেশে, তা আমাদের ফ্যামিলিও ধ্বংস, আমরাও ধ্বংস। আমাদের আকামার রিএন্ট্রি ভিসা আমাদের সবকিছুই শেষ। তাহলে আমরা তো পরবর্তীতে আমাদের তো অ্যাকসেপ্ট করবে না সৌদি গভর্নমেন্ট। তাহলে আমাদের যারা আমরা বৈধ আছি, আমাদের জন্য সরকার আলাদাভাবে একটা কিছু করা দরকার। কালকে নিচে 3 জনের মধ্যে 80 জন, তাহলে এতজন লোক তারা কবে নিব? আমরা 30 তারিখ তক যে লোকগুলো আসছে সৌদি থেকে হাফ ডাউন টিকিট ওকে আছে। 30 তারিখের আগে যে ভিতরে যাইতে পারি তাদের সিরিয়াল দিয়ে দেখ। মানব পাচার মামলায় নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিচারক ইয়াসমিন আরার আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। 15 সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়। গত 12 সেপ্টেম্বর মানব পাচার মামলায় কোরিওগ্রাফার ইভানকে কারাগারে পাঠান আদালত। পরদিন তার জামিন আবেদনও নামঞ্জুর হয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ডান্স বারে কাজ দেওয়ার নামে নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভানকে গ্রেফতার করা হয়। বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। থেমে থেমে বৃষ্টিতে প্রধান সড়ক সহ অলিগলি পানিতে তলিয়ে যায়। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটেও। খাল পুকুর ভরাট হওয়াকে জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ বলছেন স্থানীয়রা।
গেল 24 ঘন্টায় বরিশালে 54.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘু চাপের কারণে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টি হলে পরে পানি তলায় যায় এবং জোয়ার হলে পর পানিতে রাস্তা ভরিয়ে যায়, এই জন্য জনগণের চলাচল করতে খুবই অসুবিধা হয়। যে আমাদের খালগুলো ভরাট হয়ে গেছে এবং এই ড্রেন পলিথিন ময়লা আটকে গেছে, যার জন্য অল্প ঝড় হইলেই এই রাস্তাঘাটের অবস্থা এইরকম হয়। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, দক্ষিণাঞ্চলের একেবারে নদীবিধৌত একটি এলাকার জলাবদ্ধতা খুবই বিস্ময়কর ব্যাপার। এই যে খালগুলো, যেগুলো ড্রেন, এগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা কি কর্তৃপক্ষের তরফে নেওয়া হচ্ছে না এতদিন হয়ে যাওয়ার পরেও? সৌমিত্র, এই জলাবদ্ধতার প্রধান কারণ কিন্তু এই খাল এবং যে পুকুরগুলো রয়েছে, পুকুরগুলো ভরাট হয়ে যাওয়া। এবং বরিশাল নগরীতে কিন্তু এই জলাবদ্ধতা নতুন নয়, অনেক আগের একটি আসলে দুর্ভোগ বলতে পারি জনগণের। এবং যারা নগর নিয়ে কাজ করেন, নগর পরিকল্পনাবিদ রয়েছেন, তারা বলছেন যে এই নগরীতে কিন্তু একটি সময় একেবারেই মাকড়সার জালের মতো 47টি খাল ছড়িয়ে ছিল এবং প্রায় 10,000-এর মতো পুকুর ছিল, এবং পর্যায়ক্রমে এই খালগুলো ভরাট হয়েছে, দখল হয়েছে, পুকুরগুলো ভরাট করে ফেলা হয়েছে। এবং যারা এই খাল পুকুর নিয়ে কাজ করেন তারা বলছেন শুধু বর্তমানে মাত্র 2টি খাল রয়েছে যেটি বহমান এবং একটি প্রায় মৃত প্রায়, এবং 10,000 পুকুরের মধ্যে প্রায় 3,000 পুকুর রয়েছে। এবং এই পুকুর এবং খাল ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমার সাথে কথা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের যিনি বর্তমান মেয়র রয়েছেন সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, তিনি কিন্তু তার কি বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন যে যে খালগুলো রয়েছে, যে খালগুলো দখল হয়ে গেছে, সেই খালগুলো পুনর্খনন এবং উদ্ধার করা হবে এবং পুকুরগুলোতে পুনর্খনন করা হবে। এবং যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, এই ড্রেনেজ ব্যবস্থায় আসলে ত্রুটি রয়েছে। বিগত দিনে যারা ড্রেনগুলো নির্মাণ করেছিলেন তারা পরিকল্পনা ছাড়া করেছেন। এই ড্রেনেজ ব্যবস্থাটাও একটি মাস্টার প্ল্যানের মধ্যে তিনি আনতে চান এবং এর জন্য আসলে একটি বড় একটি প্রকল্প, প্রায় 2,500 কোটি টাকার একটি প্রকল্প তিনি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, যেটি অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। তিনি কিন্তু তার অসহায়ত্বের কথাও জানিয়েছেন যে বর্তমানে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন শুধুমাত্র লোকাল ফান্ডে টাকা চলছেন, অর্থাৎ সরকার যদি অর্থায়ন দেয়, টাকা দেয়, সেক্ষেত্রে তিনি তার মাস্টার প্ল্যান যদি পরিপূর্ণ করতে পারেন, সেক্ষেত্রে বরিশাল সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা দূর হবে বলে তিনি জানিয়েছেন। সৌমিত্র, বুঝতে পারছি, অর্থাৎ অর্থ সংকট এবং একই সঙ্গে এখন পর্যন্ত পরিকল্পনায় আটকে থাকা নিশ্চয়ই বাস্তবায়ন যত দ্রুততার সাথে সম্ভব হবে। আপনাকে ধন্যবাদ কাউসার। উজানের ঢলে তলিয়ে আছে নেত্রকোনায় বিস্তীর্ণ আমন ক্ষেত। এতে বিপাকে পড়েছেন জেলার 4 উপজেলার চাষিরা। এরই মধ্যে পচন ধরতে শুরু করেছে। এতে ফসল হানির শঙ্কায় জেলার চাষিরা। আগামীর দিনগুলো নিয়ে ঝেঁকে বসেছে অনিশ্চয়তা, সাথে হতাশা তো আছেই। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সার্ভার করে পানি আইছে, পাহাড়ি ডলাইতেছে, আর এইটা হচ্ছে এখন শেষ হয়ে গেছে। পানি তো সব তল করে লইছে, পরে জ্বালাওয়া সব খায়া ফেলছে। ধানের ফসল ছাড়া আমরা অন্য কিছু চাকরি বাকরি নেই, আমরা তো এইটাই চলার কোনো সহযোগিতা পাই না। যদি আমাদেরকে সরকারিভাবে কোনো সহযোগিতা করতো তাহলে আমরা বাঁচতাম। এখন তো আমরা অনেক দুর্ভিক্ষর মধ্যে আছি। পাহাড়ি ঢল এটা আমাদের চিরাচরিত বৈশিষ্ট্য। কৃষি কর্মকর্তাকে বলছি কি পরিমাণ আমাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সে একটা তালিকা করে তার উপরে পাঠানোর ব্যবস্থা করে। ভারতীয় পার্লামেন্টের বিধিমালা ভঙ্গ এবং অধিবেশন চলাকালে হট্টগোলের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন রাজ্যসভার 8 আইন প্রণেতা। এর মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ওব্রায়ান। তিনি রোববার বর্ষাকালীন অধিবেশনে কৃষি বিল উত্থাপনের প্রতিবাদে ছিঁড়ে ফেলেন রাজ্যসভার বিধিমালা বই, ছুড়ে মারেন স্পিকারের মুখে। তার সাথে হট্টগোলে সামিল হওয়ায় 7 বিরোধী নেতাকে বরখাস্তের প্রস্তাব দেওয়া হয়, যা কণ্ঠ ভোটে পাশ হয়। ভারতের মুম্বাইয়ে 3তলা ভবন ধসে কমপক্ষে 10 জন প্রাণ হারালেন। সোমবার ভোরের এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 23 বাসিন্দাকে উদ্ধার করা হয়। পরে ফায়ার ব্রিগেড এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ NDRF ভারী যন্ত্রপাতির মাধ্যমে সরায় ধ্বংসস্তূপ, উদ্ধার করে শিশুসহ আরও কয়েকজনকে। ভবনটিতে 20টি পরিবার থাকত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 40 বছরের পুরনো ভবনটি দুর্বল অবকাঠামোর জন্যই ভেঙে পড়েছে। চীনের মেসেজিং অ্যাপ উইচ্যাট যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার একদিনের মাথায় সিদ্ধান্তটি স্থগিত করলেন মার্কিন আদালত।
সোমবার যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট বিচারক লরেল বিলার প্রেসিডেন্টের আদেশ স্থগিতের নির্দেশ দেন। বলেন, নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন হয়েছে, একই সাথে বিপন্ন হয়েছে বাক স্বাধীনতা। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় রোববার থেকে মার্কিন অ্যাপস্টোরগুলোতে উইচ্যাট ডাউনলোড করা এবং দেশটিতে এর সব ধরনের ব্যবহার বন্ধ করে। 21 সেপ্টেম্বরকে বলা হয় দেশীয় ফুটবলের কালো দিবস। 1982 সালের এই দিনে মাঠ থেকে আবাহনীর 14 ফুটবলারকে জেলে নেওয়া হয়। অধিকাংশ ছাড়া পেলেও সালাউদ্দিন চুন্নু সহ 4 ফুটবলারের সাজা হয় বিভিন্ন মেয়াদে। দেশীয় ফুটবলের স্বর্ণ সময়ে রচিত হয় ইতিহাসের এই কালো অধ্যায়। মোহামেডান আবাহনীর ম্যাচে সংঘর্ষে জড়িয়ে পড়েন ফুটবলাররা। বিরুদ্ধ পরিবেশের মধ্যে ফুটবলারদের জেল থেকে মুক্তির দাবিতে সরব হয়ে ওঠে ক্রীড়াঙ্গন। বিভিন্ন মেয়াদে সাজা পেলেও তীব্র আন্দোলনের মুখে 17 দিনের মাথায় মুক্তি পান সালাউদ্দিন, চুন্নু, হেলাল, আনোয়াররা। আমরা আজকে রাস্তা নাম্বার বাধ্য করছি, কেননা দীর্ঘদিন যাবৎ এই টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ছিলাম আমি। এই পর্যন্ত আমাকে একবারও ডাকে নাই, একবারও বলে নাই। এরা পকেট কমিটি করে পয়সা খায়া এরা এই পকেট কমিটি ঘোষণা দিছে। তাদেরকে বঞ্চিত করে যে কমিটি দেওয়া হচ্ছে সেই কমিটি তারা মানে না, মানে সেই জন্য কিন্তু আজকে ঢাকা মহানগরী মহাসড়কে তারা যে বিষয়ে বলছে যতক্ষণ পর্যন্ত তাদেরকে এই কমিটি যতক্ষণ পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত এই কমিটিতে তারা অবরোধ করবে। আমরা যদি আরেকজন সাথে কথা বলি যে কেন তারা আছে, আমরা কেন এই রাস্তায় আজকে যা হচ্ছে এই টঙ্গী গাজীপুর আজকে আওয়ামী লীগ সংগঠিত। আজকে আমি সর্ব সদস্য আজকে তার সুযোগ্য সন্তান আলা জাহিদ হোসেন রাসেল এমপির নেতৃত্বে আজকে এই টঙ্গী গাজীপুর আওয়ামী লীগ আজকে সুসংগঠিত। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় আজকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি হয়েছে। আজকে শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি তারা দুজন মিশুরে বসে তারা কমিটি ঘোষণা করেছে। আমরা দেখতে পেয়েছি টঙ্গী গাজীপুরে যারা পরীক্ষিত আওয়ামী লীগের, যারা দুর্দিনে ত্যাগী আওয়ামী লীগের, তারা এই কমিটিতে স্থান হয় নাই। কমিটিতে স্থান হয়েছে সেই বিএনপি জামাত থেকে আগত হাইব্রিড কাউয়া যারা, অর্থাৎ আপনার যারা সাংগঠনিক আছে তারা এই কমিটিতে নেই। সাংগঠনিক কোন লোক যারা দলের ত্যাগী দুদিনে কান্ডারি তারা কমিটিতে। আপনারা অবরোধ করার জন্য মহাসড়কে আসছেন কেন? আমরা আসছি জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মানবতার মার দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে এই কমিটিকে বাতিল করে একটি গ্রহণযোগ্য কমিটি আজকে ঢাকা বুঝতে পেরেছি পলাশ প্রধানের মাধ্যমে আমরা শুনছিলাম। রাজশাহীর চরাঞ্চলে 2 ইউনিয়নের 1572টি সোলার প্যানেল লাগানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীর অফ গ্রিড চরাঞ্চলে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, সোলার সিস্টেমের কারণে কেউ আর বিদ্যুতের আওতার বাইরে থাকবে না। অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব ডক্টর সুলতান আহমেদ বলেন, এই সোলার সিস্টেমের মাধ্যমে পরিবেশের দূষণ কমবে। 18 বছর পর ঘোষণা হলো নাটোরের বড়াই গ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা ডাক্তার আয়নাল হক হত্যা মামলার রায়। এতে 2 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। 17 আসামির মধ্যে 4 জন মারা গেছেন, বাকি 11 জনকে খালাস দিয়েছেন আদালত। রায়ে নাখোশ দুপক্ষই। আজকে যেভাবে রায় বর্ণনা করেছেন সে বর্ণনা অনুযায়ী যে 4 জন মারা গেছেন তাদের মৃত্যুদণ্ডের বিষয়ে তিনি নিশ্চিত করে বলেছেন যে তাদের বেঁচে থাকবে মৃত্যুদণ্ড। নির্মমভাবে কুপিয়ে এবং সকলে উল্লাস করে তাকে হত্যা করে দাফন করার সময়ও আমরা তাদের আত্মীয় স্বজনকে কাছে রাখতে পারিনি। একদিকে হত্যাকাণ্ড, আর একদিকে সম্পূর্ণ বাড়িঘর পুড়িয়ে সম্পূর্ণ নিঃস্ব করে দেওয়া হয়েছে। প্রাথমিক প্রতিক্রিয়ায় আমরা ক্ষুব্ধ, আমরা হতাশ
দেশবাসী হতাশ, আমার বড়াই গ্রামবাসীও হতাশ এই রায়ে। আজকে যেমন কোর্ট কাছারি সবকিছু কন্ট্রোল করা হয়েছে, টু স্যাটিসফাইড এই সাজা দেওয়া হয়েছে, নির্দোষ দুইজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। পদ্মার গ্রাসে ভাঙন ঝুঁকিতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের একাংশ। প্রাথমিকভাবে ৩ নম্বর ফেরি ঘাটে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। গত ১১ সেপ্টেম্বর নদীতে বিলীন হয় ঘাটের একাংশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলী। মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এদিকে সীমিত পরিসরে ফেরি চলাচল করায় শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে যানবাহনের দীর্ঘ জট দেখা দিয়েছে। ঘাটে অপেক্ষায় যানবাহন, পচনশীল পণ্য নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। ভোলার চরফেশনে টর্নেডোতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার এখনও খোলা আকাশের নিচে দিন পার করছে। দুদিন পেরিয়ে গেলেও সরকারি কোনো সহায়তা পায়নি ক্ষতিগ্রস্তরা। তবে স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন তার পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫,০০০ টাকা আর শুকনো খাবার দেওয়া হয়েছে। লণ্ডভণ্ড হয়ে যাওয়া বাড়িঘর নির্মাণ সহ নতুন করে সবকিছু নির্মাণের জন্য আরও সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার রাতে চরফেশন পৌরসভার ৮ নম্বর আর আসলামপুর ইউনিয়নের ২টি ওয়ার্ডের উপর দিয়ে টর্নেডো বয়ে যায়। বিধ্বস্ত হয় শতাধিক কাঁচা ও আধা পাকা বাড়ি। দুর্যোগ পরবর্তী অবস্থা জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী HM জাকির। জাকির, ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে, আর পুনর্বাসনের জন্য কি সরকারের তরফে কোনো সহায়তা দেয়া হবে কিনা, বা কেউ দায়িত্বশীল কেউ সেখানে তাদের দেখতে গেছেন কিনা, খোঁজ খবর নিয়েছেন? হ্যাঁ সৌমিত্র, আজকে দিনভর কিন্তু আমরা ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ছিলাম। এমনকি যে সকল পরিবারগুলো রয়েছে তাদের দুঃখ দুর্দশার কথাও কিন্তু আমরা জেনেছি। বিশেষ করে যমুনা টেলিভিশনের মাধ্যমে কিন্তু দেশবাসীকেও এমনকি সরকারের দৃষ্টি আকর্ষণ করারও আমরা চেষ্টা করেছি যে সকল ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রয়েছে। পাশাপাশি আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমরা যেটি দেখতে পেরেছি যে স্থানীয় নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গিয়েছে। এমনকি সন্ধ্যা নাগাদ তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাল দিয়েছেন ৩০ কেজি করে এবং ১৫০০ টাকা দিয়েছে। পাশাপাশি আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছিলেন যে সকল ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদের সংখ্যা নিরূপণ করা হয়েছে ইতিমধ্যে। তারা মন্ত্রণালয়ে সেই তালিকা পাঠিয়েছে। হয়তোবা কিছুদিন পরে সেই তালিকা অনুযায়ী টিন আসবে এবং নগদ টাকা আসবে, তখন তারা হয়তো সেই পরিবারগুলোকে টিন দিতে পারবে। পাশাপাশি আজকে যেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি, দিনভর বৃষ্টি ছিল, একদিকে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘরগুলো সংস্কারের চেষ্টায় ছিল তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত যে সকল পরিবারগুলো তারা এক কথায় বলতে গেলে অর্ধারে অনাহারে কিন্তু জীবন কাটাচ্ছে এই 2টা দিন। তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছে, তারা বলেছে তারা চাল চাচ্ছে না, তারা নগদ যে সকল উপটোকন দেওয়া হচ্ছে সেগুলো চাচ্ছে না। তারা চাচ্ছে তাদের জন্য ঘরগুলো পুনর্নির্মাণ করা হয় সরকারের পক্ষ থেকে, এমনটি তারা দাবি জানিয়েছিল। সৌমিত্র, আপনাকে ধন্যবাদ জাকির। মহামারীতে শিক্ষার্থীদের সাথে ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টার মাইন্ডের অমানবিক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্যারেন্টস ফোরাম অব মাস্টার মাইন্ড। সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে অভিভাবকরা অভিযোগ করেন, বেতন না দিলে ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। গেল 14 সেপ্টেম্বর এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। অভিভাবকরা বলেন, করোনাকালে স্কুল বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস চলে, সেখানেও আদালতের দ্বারস্থ হতে হয়েছিল অভিভাবকদের। হাইকোর্ট মাস্টার মাইন্ড স্কুলের কোনো শিক্ষার্থীকে অনলাইন ক্লাস থেকে দূরে না রাখার নির্দেশনা দিলেও তা আমলে নেয়নি স্কুল কর্তৃপক্ষ। মহামারী পরিস্থিতিতে ছোট পর্দায় তারকাদের সর্বোচ্চ সম্মাননা এমি অ্যাওয়ার্ডস 2020 এর মঞ্চে এবার জমকালো ছিল পদচারণা। রোববার লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টার থেকে সব আয়োজন রেখেই বিজয়ীদের নাম ঘোষণা করেন উপস্থাপক। ঘরে বসে অনলাইনে অনুষ্ঠানে অংশ নেন তারকারা। আই নো দিস মাচ ইজ ট্রুর জন্য এবছর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মার্ক রাফেলো। ওয়াচম্যান অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন রেগিনা কিং। সেরা ড্রামা সিরিজ হিসেবে সাকসেশন, সেরা কমেডি সিরিজ হিসেবে স্কিটস ক্রিক সহ মোট 15টি ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার। Daniel Levy, Schitt's Creek. Daniel Levy, Schitt's Creek. এই ছিল আজকের সব খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।